চিলেকোঠার জানালার কাঁচে নাক লাগিয়ে বন্দরের কালো পানির দিকে শূন্য চোখে চেয়ে আছে বব কলিন্স। নভেম্বরের সন্ধ্যা নামছে। তার জীবনে আরেকটা বিষণ্ণ সন্ধ্যা। বাইরে মন খারাপ করে দেয়া ঝিরঝিরে বৃষ্টি। মাত্র 15টা শীতকাল পেছনে ফেলে এসেছে বব। সামনে আরো কত শীত পড়ে রয়েছে কে জানে। ভাবতেই কালো হয়ে গেল অপুষ্ট রক্তশূন্য ফ্যাকাশে মুখ তার। সুখ কাকে বলে জানে না বব। সোনালী স্মৃতি হয়ে রয়েছে শুধু হাতে গোনা কয়েকটা ঘন্টা। সেই যে দূর সাগর থেকে অনেক দিন পর যখন দেখা করতে এসেছিল তার নাবিক বাবা, তখনকার স্মৃতি। বাবার পথ চেয়ে আর কখনো দিন গোনার প্রয়োজন হবে না। রোজ সকালে খবরের কাগজের পাতা উল্টে সি ওয়েভ জাহাজটার টাইম টেবল দেখারও কোনো কারণ নেই আর। পানি জমল চোখের কোণে, ফোঁটা বড় হয়ে গাল বেয়ে নামল, চিবুক থেকে ঝরে পড়ল টপ টপ। কিন্তু মুছল না বব, পাথর হয়ে গেছে যেন। এই চিলেকোঠাই ববের জন্ম। তার মা যখন মারা গেল তখন তার বয়স 13। বাবা দূর সাগরে, কোনো খোঁজ খবর নেই। সেই থেকেই জীবনযুদ্ধে বব একা। খবরের কাগজ বিক্রি করে পেট চালায়। তার ছোট করে ছাঁটা সোনালি চুলে সন্ধ্যার ছায়া, ঘন নীল মায়াময় চোখের নিষ্প্রভ তারা। খবরের কাগজে জাহাজ দুর্ঘটনার কথা জানল যে রাতে বব। দু চোখের পাতা এক করতে পারেনি। বিছানায় শুধু এপাশ ওপাশ করেছে সারাটি রাত। বাবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। কয়েক সপ্তাহ পর এলো সুসংবাদ। সি ওয়েভের 2-3 জন ভাগ্যবানের মাঝে তার বাবা একজন। সুস্থ হয়ে উঠছে বোস্টনের এক হাসপাতালে। তখনই ছুটে যেতে ইচ্ছে করেছিল তার, কিন্তু গাড়ি ভাড়া জোগাড় করতে পারেনি। এটা কয়েক সপ্তাহ আগেকার ঘটনা। তারপর এই ঘন্টাখানেক আগে এসেছে দুঃসংবাদ। খবর নিয়ে এসেছে এক নাবিক। অনেক খুঁজে পেতে বের করেছে ববের চিলেকোঠা। একটা চিঠি নিয়ে এসেছে ববের বাবার কাছ থেকে। ওই তো ঘরের কোণে পুরানো নড়বড়ে টেবিলটায় পড়ে আছে খামে ভরা চিঠিটা। মুমূর্ষ এক নাবিকের শেষ অনুরোধ ফেলতে পারেনি আরেক নাবিক, পৌঁছে দিয়েছে চিঠিটা। লোকটা দেরি করেনি, 2-4টা কথা বলেই বিদায় নিয়েছে। তার নামও জিজ্ঞাসা করা হয়নি। নাবিক বলে গেছে হাসপাতালে মারা যায়নি ববের বাবা, মারা গেছে সাগর তীরের ছোট্ট এক সরাইখানায়। ভালো হয়ে উঠেছে তখন কলিন্স, বন্ধুত্ব হয়েছে নাবিকের সঙ্গে। দুজনে মিলে আবার জাহাজে চাকরি খুঁজেছে, পেয়েও গিয়েছিল চাকরি। পরদিনই চলে যেত সরাইখানা ছেড়ে। কিন্তু তার আগেই ঘটে গেল ঘটনা। গভীর রাতে পাশের ঘরে গোঙানি শুনে ঘুম ভেঙে যায় নাবিকের। তাড়াতাড়ি উঠে গিয়ে দেখে বিছানায় পড়ে কাতরাচ্ছে কলিন্স, রক্তে মাখামাখি। পিঠে বিঁধে আছে একটা বড় ছুরি। নাবিককে দেখে কাছে ডাকল, একটা চিঠি হাতে তুলে দিয়ে অনুরোধ করল ওটা যাতে তার ছেলের কাছে পৌঁছে দেয়। ববের চিলেকোঠার ঠিকানাও দিল বিড়বিড় করে কোনো মতে। নাবিক কি মিছে কথা বলেছে? কিন্তু কেন বলবে? না, তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছে না বব। ভয়ে চিঠিটা খুলছে না সে। এখনো ক্ষীণ আশা রয়েছে বাবা মারা যায়নি। কিন্তু চিঠি খুলে পড়তেই হয়তো ওই আশাটুকুও আর থাকবে না।
গত 1 ঘন্টায় বারবার চিঠিটা হাতে নিয়েছে সে খোলার জন্যে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি, আবার রেখে দিয়েছে। ভারী, বেশ পুরু চিঠি। খামের উপর পেন্সিলে অস্পষ্টভাবে লেখা রয়েছে ববের নাম, ঠিকানা। বাবার হাতের লেখা চেনে বব। খামের ওপরে লেখার সঙ্গে ঠিক যেন মেলে না। না মেলারই কথা। আহত, অসুস্থ একজন লোক লিখতে যে পেরেছে এই যথেষ্ট। হাত কেঁপেছে, গুটি গুটি করে সুন্দর অক্ষরে লিখবে কি করে? জাহাজে ভেঁপুর তীক্ষ্ণ শব্দে চমক ভাঙল ববের। জানালা থেকে নাক সরালো। দেখল গভীর সাগরে চলাচলকারী একটা ট্র্যাম্প স্টিমার ধীরে ধীরে এসে লাগছে বন্দরে। ধূসর অন্ধকারে মস্ত এক জলদানব যেন উঠে এসেছে সাগরের তল থেকে। গায়ে কাঁটা দিয়ে উঠল ববের। দৃশ্যটা মোটেই সুখকর নয়। এই মুহূর্তে আরো খারাপ লাগছে। বিষণ্ণতর করে তুলেছে পরিবেশ। বাইরে বৃষ্টিপাত আরো হিম হয়েছে। ধোঁয়াটে একটা ভেজা চাদর যেন ঝুলে রয়েছে বাতাসে। রাস্তাঘাটে প্যাচ পেচে কাদা। হুসহুস করে পানি ছিটিয়ে কদাচিৎ চলে যাচ্ছে 1-8টা গাড়ি। বাড়িঘরে আলো জ্বলে উঠছে, ঘোলাটে হলুদ মিটমিটে আলো। সিঁড়িতে পায়ের শব্দ হলো। বিরক্তিকর দৃশ্য থেকে চোখ ফেরানোর সুযোগ পেয়ে যেন বেঁচে গেল বব। মনে পড়ল এমনই এক সন্ধ্যায় সিঁড়িতে ভারী বুটের শব্দ উঠেছিল মচমচ করে। দরজা খুলে গিয়েছিল। ঘরে ঢুকেছিল তার বাবা। মনে আশার দোলা। আহা, এখনো যদি তাই হতো। চিলেকোঠার দরজার কাছে এসে থামলো পায়ের শব্দ। কে? নাবিক কি আবার ফিরে এসেছে? ভুলে গিয়েছিল কোনো কথা বলার জন্য এসেছে? কি জানি কেন প্রথমেই চিঠিটার ওপর চোখ পড়ল ববের। এক লাফে উঠে গিয়ে খামটা তুলে নিয়ে ফেলে দিল পুরানো কাগজপত্রের স্তূপে। ঠিক এই সময় ঝটকা দিয়ে খুলে গেল দরজা। লোকটাকে দেখে পিছিয়ে গেল বব। হিমশীতল চোখে তাকিয়ে রইল আগন্তুক এক মুহূর্ত। তারপর ঘরে ঢুকল। মানুষ না, যেন এক গরিলা। চওড়া কাঁধ, লম্বা রোমশ হাত, হাঁটু ছুঁয়েছে প্রায়। মুঠো খুলছে আর বন্ধ করছে। আধুনিক মানুষের সঙ্গে চেহারার মিল খুবই কম। সভ্য মানুষের পোশাক পরে গুহা থেকে জ্যান্ত হয়ে উঠে এসেছে যেন এক প্রাগৈতিহাসিক গুহা মানব। বাঁ কানের নিচ থেকে কাস্তের মতো বাঁকা হয়ে এসে ঠোঁটের কোণে মিশেছে গভীর কাটা দাগ। ঘন ভুরু, চুল আর গায়ের রোমের মতোই লালচে। ময়লা নীল জার্সি দেখেই অনুমান করা যায় লোকটা নাবিক। স্থির দৃষ্টিতে একে অন্যকে দেখল দুজনে। নাম কি? খসখসে গলা লোকটার। বব, বব কলিন্স। দুরু দুরু করছে বুকের ভেতর। গলা কাঁপছে তার। রিক কলিন্সের ছানা? মাথা ঝাঁকালো বব। সিওএভে চাকরি করত? হ্যাঁ। রলি বার্ট দেখা করতে এসেছিল না? কি নাম বললেন? বার্ট, রলি বার্ট, নাবিক। একটু আগে এসেছিল? হ্যাঁ, একজন নাবিক এসেছিল। তোমার বাবার কাছ থেকে কোনো চিঠি এনেছে? হ্যাঁ। কোথায় ওটা? কণ্ঠস্বর বদলে গেছে লোকটার। হঠাৎ পিস্তলের গুলি ফাটালো যেন। কেন? প্রশ্ন করো না, ধমকে উঠল লোকটা। কোথায়? কি করবেন? সাহস করে জিজ্ঞেস করে ফেলল বব। কোথায়?
চেঁচিয়ে উঠল লোকটা। জ্বলে উঠল ববের নীল চোখ, কঠিন হলো চোয়াল। বলবো না। পকেট থেকে ছুরি বের করলো লোকটা। বোতাম টিপতেই ক্লিক করে খুলে গেল লম্বা মাকানো ফলা। বলবে না? না। ঝকঝকে মারাত্মক ফলাটার দিকে যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছে বব। সরাতে পারছে না দৃষ্টি। সামনে বাড়তে শুরু করলো নাবিক। সামান্য কুঁজো হয়ে গেছে শরীর। হিংস্র জানোয়ারের মতো ঠোঁট ছড়িয়ে গেছে দুপাশে। বেরিয়ে পড়েছে 2 সারি ক্ষয়ে যাওয়া হলদেটে দাঁত। এগিয়ে আসছে এক পা করে। পিছিয়ে এলো বব। হাত ঠেকলো পেছনের দেয়ালে। ভয়ঙ্কর একটা মুহূর্ত। দিশেহারা হয়ে দাঁড়িয়ে রইল সে। পরক্ষণেই ঘরের একমাত্র চেয়ারটা তুলে নিয়ে ছুঁড়ে মারল। চোখের পলকে মাথা নিচু করে ফেলল নাবিক। চেয়ারটা গিয়ে লাগলো উল্টো দিকের জানালায়। ঝনঝন শব্দে কাঁচ ভাঙল। শব্দের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ছুটে জানালার কাছে এসে বাইরে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল বব, বাঁচাও, বাঁচাও! নিচের অন্ধকারে কেউ তার চিৎকার শুনল কি না বোঝা গেল না। লাফিয়ে ববের পেছনে এসে দাঁড়ালো নাবিক। শেষ মুহূর্তে পেছনে ফিরে তাকালো বব। ছুরি চালিয়েছে লোকটা। ঝট করে বসে পড়ল সে। কোনো মতে ছুরি খাওয়ার হাত থেকে বাঁচল। ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেছে নাবিক। সুযোগটা কাজে লাগালো বব। নাবিকের বগলের তলা দিয়ে ছুটে গেল দরজার দিকে। তাড়া খাওয়া খরগোশের মতো দিক বিদিক হুঁশ হারিয়ে লাফিয়ে পড়ল সিঁড়িতে। এক এক লাফে 2-3টে করে সিঁড়ি টপকে নেমে চলল নিচে। অন্ধকারে পা ফসকে পড়লে যে ঘাড় ভেঙে মরবে সে খেয়াল নেই। পেছনে ফিরে তাকানোর সাহস বা সময় কোনোটাই নেই ববের। সিঁড়ির একেবারে শেষ মাথায় এসে পড়ল। শূন্য হলঘর, ওপাশে দরজা। এক ছুটে হল পেরোলো সে। ধাক্কা দিয়ে খুলে ফেলল ভেজানো দরজা। লাফিয়ে এসে নামলো পথে। কোনো দিকে তাকানোর ফুরসত নেই। সোজা সামনে ছুটল। মোড়ের লাইট পোস্টের কাছে প্রায় সময় একজন পুলিশকে পাহারায় থাকতে দেখেছে। তাকেই এখন দরকার। 10 গজও যেতে পারল না বব। তার আগেই হুমড়ি খেয়ে পড়ল কার গায়ে। আবছা অন্ধকারে তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে 3 জন মানুষ। একজন বড়, অন্য 2 জন তারই মতো কিশোর। পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল বব। খপ করে তার হাত চেপে ধরে আটকালো লোকটা। লোহা সাঁড়াশি দিয়ে যেন কেউ কবজি চেপে ধরেছে ববের। হোকে! বাজখাই গলা বিশাল দেহী দানবটার। কি হয়েছে খোকা? ভূতে তাড়া করেছে? গলা শুনেই বুঝল বব চোর ডাকাত নয়, ভদ্রলোকের হাতেই পড়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। হাঁফাতে হাঁফাতে বলল, ওখানে ওখানে আমার ঘরে একটা লোক। লোক? হাসল লোকটা। লোক তো আর ভূত না। ঘাড় মোটকে আরেকটু হলেই খুন করে ফেলতো আমাকে। তিক্ত কণ্ঠে বলল বব। খুন? হ্যাঁ। কিভাবে? ছুরি মেরে। কেন? ওর কথায় রাজি হইনি তাই। কি করতে বলেছিল? জিজ্ঞেস করলো এক কিশোর। একটা চিঠি, আমার বাবার চিঠি। প্লিজ তোমরা আমার সঙ্গে চলো, চিঠিটা নিতে দিও না ওকে, অনুনয় করল বব। চিঠি? লোকটার দিকে ফিরল কিশোর। বরিস, চলুন তো দেখি কি ব্যাপার। আসুন জলদি। ববের দিকে ফিরে বলল, চলো তোমার ঘর দেখাও। দ্বিধা করল বব। তারপর বরিসের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো।
অন্ধকার সিঁড়ি বেয়ে চিলে কোঠার দরজায় এসে দাঁড়ালো চারজনে। দরজা বন্ধ, নিচের ফাঁক দিয়ে মৃদু আলো আসছে। এই ঘর, বলল বব, কিন্তু আমি যখন বেরিয়েছিলাম দরজাটা খোলা ছিল। দরজা বন্ধ করে দিয়ে নিশ্চয়ই জানালা দিয়ে লাফিয়ে পালিয়েছে, বলল আরেক কিশোর। না, সম্ভব না, মাথা নাড়ল বব। 40 ফুট, লাফিয়ে নামতে পারবে না। ভেতরেই আছে তাহলে, চেঁচিয়ে ডাকলো বরিস। এই যে ভেতরের মানুষ, দরজা খোলো। কোনো সাড়া নেই। এটাই তোমার ঘর তো খোকা? সন্দেহ বরিসের কণ্ঠে। নিশ্চয়ই। ভাড়া দাও? নইলে থাকতে দেবে কেন? সত্যি বলছো? খোদার কসম। ওকে, এই তোমরা সরে দাঁড়াও। 2 পা পিছিয়ে এসে ছুটে গিয়ে দরজার ওপর পড়ল যেন হাতি। মড়মড় করে ভেঙে পড়ল পাল্লা। টেবিলের কাছে দাঁড়িয়ে আছে গরিলাটা, হাতে একটা চিঠি। মাত্র পেয়েছে বোধহয়। বরিসকে দেখে কুঁচকে গেছে ঘন ভুরু। হাত বাড়িয়ে তুলতে গেল টেবিলে পড়ে থাকা ছুরিটা। খবরদার, ধমকে উঠল বরিস। ঘাড় মটকে দেব ধরে। এখানে কি করছো? সেটা তোমার ব্যাপার না। শুয়োরের মতো ঘোঁত করে উঠল গরিলা। এই হারামজাদা! হঠাৎ করেই রেগে গেল সদাশান্ত বরিস। আমার ব্যাপার না তো কি তোর? হারামির বাচ্চা হারামি! এখানে ঢুকেছিস কেন? রাখ চিঠিটা, রাখ। যদি না রাখি? গলায় জোর নেই গরিলার। বুঝতে পারছে ওই ভালুকের সঙ্গে লাগতে যাওয়া উচিত হবে না। হাত দুটো ভাঙবো আগে, পা খোঁড়া করব, এরপর নিয়ে যাব পুলিশের কাছে। ছুরির দিকে হাত আরেকটু বাড়ল গরিলার। 2 লাফে কাছে চলে এলো বরিস, চেপে ধরল কবজি। এক টানে সরিয়ে আনলো টেবিলের কাছ থেকে। কবজিতে বেকায়দা একটা মোচড় দিতেই চিঠিটা খসে পড়ল নাবিকের হাত থেকে। ব্যথায় উহু করে উঠল। লোকটাকে মাথার ওপর তুলে নিল বরিস, তারপর আলগোছে ছেড়ে দিল। দড়াম করে মেঝেতে পড়ল গরিলা। কেঁপে উঠল সারা বাড়ি। কোমরে হাত দিয়ে কোঁকাতে কোঁকাতে কোনো মতে বাঁকা হয়ে উঠে দাঁড়ালো নাবিক। জানোয়ারের মতো দাঁত খিঁচিয়ে বলল, আমি দেখে নেব তোকে। ধরার জন্যে আবারও হাত বাড়ালো বরিস। এক লাফে পিছিয়ে গেল নাবিক। একে একে নজর বোলালো 3 কিশোরের ওপর। বরিসের দিকে তাকালো আবার। ফিরে চাইল টেবিলে রাখা ছুরিটার দিকে, মেঝেতে পড়া চিঠির দিকে। দ্বিধা করল, তারপর হেঁটে গেল দরজার দিকে। বারান্দায় বেরিয়ে ফিরে তাকালো, শাসালো, আমি ভুলবো না, মনে রাখিস দৈত্য। ঘুষি বাগিয়ে 1 পা বাড়ল বরিস। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে সিঁড়িতে নামলো নাবিক। দুপ দাপ শব্দ তুলে নেমে চলে গেল। কি ব্যাপার? ভুরু নাচালো প্রথম কিশোর ববের দিকে চেয়ে। বাড়িতে কেউ নেই নাকি? না, মাথা নাড়ল বব। ভালো মতো দেখলো কিশোরকে। এক বোঝা কোঁকড়ানো চুল মাথায়, অপূর্ব সুন্দর 2 কালো চোখে, তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। বেড়াতে গেছে, বাড়ি পাহারায় রেখে গেছে আমাকে। এই সুযোগে ডাকাতি করতে এসেছিল ডাকাতটা, হাসলো অন্য কিশোর। কুচকুচে কালো মুখে নিষ্পাপ হাসি। ম্লান আলোয় ঝকঝক করে উঠল সাদা দাঁত। খাইছে বরিস, আপনার সিনেমায় নামা উচিত। যা একখান আছাড় দিয়েছেন না বেটাকে। জনি ওয়াইজমুলার ফেল। সিনেমায় টারজানের অভিনয় দারুণ করতে পারবেন।
মুসার কথায় কান নেই কিশোর পাশার। নিচু হয়ে তুলে নিল চিঠিটা। ববের দিকে ফিরে বলল, তোমার বাবার চিঠি? নিশ্চয়ই মূল্যবান কোনো খবর আছে। মূল্যবান? হ্যাঁ, তা বলতে পারো, বিষণ্ণ কণ্ঠে বলল বব। দুনিয়ায় একটি মাত্র লোক যে আমাকে ভালোবাসতো, তার হাতের ছোঁয়া তো আছে। মানে? বাবা মারা গেছে, ঝরঝর করে কেঁদে ফেলল বব। তার শেষ চিঠি। ববের কাঁধে হাত রাখল মুসা আমান। কথা জোগালো না মুখে। বব একটু শান্ত হলে কিশোর জিজ্ঞেস করল, চিঠিটা এখনো খোলনি কেন? সময় পাওনি? পেয়েছি, ঘাড় নাড়ল বব। খুলিনি, খুললেই তো সব আশা শেষ। ববের মানসিক অবস্থা বুঝতে পারছে কিশোর। গলায় সহানুভূতি ঢেলে বলল, যা ঘটে গেছে গেছে, তাকে তো মেনে নিতেই হবে। এই দেখো না, আমিও তো তোমারই মতো। আমার তো মা বাবা একসঙ্গে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে। কিশোরের দিকে চেয়ে কি ভাবলো বব কে জানে, কিন্তু আর কাঁদল না, চোখ মুছল। এখন কি করবে? থাকবে এখানেই? জিজ্ঞেস করল কিশোর। কি জানি, ভয় লাগছে। আবার যদি সে ফিরে আসে? তোমার কোনো আত্মীয় স্বজন নেই? বন্ধু বান্ধব? না। টাকা? হোটেলে থাকার মতো? না। এক রাতও না? না। বিড়বিড় করল কিশোর। শোচনীয়। হ্যাঁ, তো কোথায় থাকবে আজ রাতে? শুয়ে থাকবো গিয়ে বাগানের কোনো একটা কুঁড়েতে, যদি খোলা পাই। কোথায়? ভুরু কুঁচকে গেছে মুসার। বাগানে জিরোনোর জন্যে কুঁড়ে থাকে না, ওগুলোরই কোনো একটায়। ইয়া আল্লাহ, মাথা খারাপ এই শীতের মধ্যে? একাই পড়ে আগেও তো থেকেছি। এক কাজ করো না, প্রস্তাব রাখলো কিশোর। চলো কোনো হোটেলে গিয়ে খেয়ে নি আগে, খিদে পেয়েছে আমার, তোমারও নিশ্চয়ই। তারপর ভেবে চিনতে ঠিক করা যাবে কোথায় থাকবে, কি বলো? কিন্তু আমার কাছে তো পয়সা কড়ি। সেটা তোমার ভাবতে হবে না, বাধা দিয়ে বলল কিশোর। আমাকে বন্ধু ভাবতে আপত্তি আছে? চুপ হয়ে গেল বব। ধীরে ধীরে আলো ফুটল নীল চোখের তারায়। হাসল, খুব মিষ্টি হাসিটা। না, কোনো আপত্তি নেই। হাত বাড়িয়ে দিল। আমি বব কলিন্স। আমি কিশোর পাশা। ও আমার বন্ধু মুসা আমান। আর ও বরিস চেকোমাস্কি, ব্যাভারিয়ায় বাড়ি। হেসে মস্ত ধক থাবা বাড়িয়ে দিল বরিস। ববের হাত ধরে ঝাঁকুনি দিল। বরিসের ধারণা আলতো ঝাঁকুনি দিয়েছে, কিন্তু ববের কাছে মনে হলো কাঁধের কাছ থেকে তার হাতটা খসে আসবে নিশ্চয়ই। আচ্ছা, কিশোর বলল, এদিকে কোনো ভালো হোটেল আছে? মানে ভালো খাবার পাওয়া যায়? আমি ভাই মুসলমান, মুসাও। কিছু মনে করো না, শুয়োর টুয়োর খেতে পারবো না। আছে? গাল চুলকালো বব। একটু চিন্তা করে নিয়ে বলল, আছে বন্দরের ধারে। নানা দেশের নানান জাহাজ আসে, অনেক রকম লোক, এক একজন এক এক রকম খায়, কিন্তু দাম অনেক বেশি। কিছু পরোয়া নেই, হাত নাড়ল কিশোর। টাকা আছে আমার কাছে, চলো, খিদে নাড়ি জ্বলছে। খুশি মনে নতুন বন্ধুদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল বব। অন্যের পয়সায় ভালো খাওয়া তার ভাগ্যে কমই জুটেছে। কয়েক মিনিট পরেই টেবিল ঘিরে বসল ওরা। পায়ের তলায় নরম কার্পেট, মার্বেল পাথরের তৈরি পুরানো ধাঁচের টেবিল। হালকা আলোয় চকচক করছে। প্রায় প্রতিটি টেবিলে লোক আছে, বেশিরভাগই নাবিক। কড়া তামাকের নীলচে ধোঁয়ায়
ভারী হয়ে উঠেছে ঘরের বাতাস। খুব ভালো লাগছে ববের এই কোমল উষ্ণতা। কোণের দিকে মোটামুটি নির্জন একটা জায়গায় বসেছে ওরা। ফ্যাকাশে চেহারার ওয়েটার এগিয়ে এলো। গরুর গোশত ভুনা, ভেড়ার কাবাব, পনির, মাখন অর্ডার দিল কিশোর, আর মোটা রুটি গরম গরম। লোকটা চলে যেতেই কিশোর বলল, খাবার আসতে সময় লাগবে, এই সুযোগে তোমার বাবার চিঠিটা খুলে ফেলি, কি বলো? কিন্তু ওটা তো ঘরে। হেসে পকেট থেকে মোটা খামটা বের করলো কিশোর। এই যে, নিশ্চয় মূল্যবান কিছু রয়েছে এতে, নইলে গরিলাটা খুন করতে আসতো না তোমাকে। খুলবো? খোলো। মাথা কাত করলো বব। কিন্তু কিচ্ছু পাবে না। বাবার ধন দৌলত নেই যে লুকিয়ে রেখে নকশা পাঠাবে। ববের কথা কিশোরের কানে ঢুকলো বলে মনে হলো না। হাতের তালুতে নিয়ে খামের ওজন আন্দাজ করছে সে। আপন মনেই মাথা নাড়ল। বেশ ভারী। কাগজ ছাড়াও ভেতরে। খামের মুখ ছিঁড়তে শুরু করলো সে। ছেঁড়া দিকটা কাত করতেই সোনালি ঝিলিক তুলে থন করে টেবিলে পড়ল একটা গোল ধাতব জিনিস। বিদ্যুতের মতো ছুটে এলো কিশোরের হাত, চাপা দিল জিনিসটা। ঠিক এই সময় এলো ওয়েটার। ধীরে সুস্থে প্লেটগুলো সাজিয়ে রেখে শূন্য ট্রে নিয়ে বিদেয় হলো। সাবধানে এদিক ওদিক তাকিয়ে আস্তে করে হাত সরালো কিশোর। শীষ দিয়ে উঠল। চাপা গলায় বলল, মিস্টার বব, জলদি এটা পকেটে ঢোকাও। গোল জিনিসটা ঠেলে দিল। জলদি, কেউ দেখে ফেলবে। কি? হাঁ হয়ে গেছে বব, চোখ বড় বড়। কি জিনিস? তোলার কোনো চেষ্টা করল না। সোনা। তালুর নিচে আবার ঢাকলো জিনিসটা কিশোর। সোনা? চেঁচিয়ে উঠল বব। চুপ, আস্তে, শুনছে। ঠাট্টা করছো? বিশ্বাস করতে পারছে না বব। ঠাট্টা নয়, সত্যি। কি তাহলে? টাকা? ডলার খানেক হবে। টাকাই, তবে $1 নয়, অনেক। আর নিউমিজম্যাটিস্টরা পেলে তো লুফে নেবে। চাইলে কয়েকশো ডলারও দিয়ে দিতে পারে, যদি তেমন পুরনো হয়। নিউ নিউ নিউমিজম্যাটিস্ট? হ্যাঁ, নিউমিজ। তা ওরা আবার কারা? মুদ্রা বেচাকেনা করে তারা, তাদেরকে নিউমিজম্যাটিস্ট বলে। কোন আমলের জিনিস এটা? এতক্ষণে কথা বলল মুসা। মোহর? কোন আমলের ভালো করে না দেখলে বলা যাবে না। মোহরই সম্ভবত ডাবলুন, পুরানো, স্পেনের স্বর্ণ মুদ্রা। খেতে খেতে বলল বরিস। তাই হবে, মিউজিয়ামে দেখেছি এই জিনিস। তা খাবে নাকি খালি গল্পই করবে? জুড়িয়ে গেল তো সব। ঠিক। মোহরটা দেখে এতই অবাক হয়েছে, সামনে খাবার রেখেও ভুলে গেছে স্বয়ং মুসা আমান। ভুলটা শোধরাতেই যেন তাড়াতাড়ি খাবারের প্লেট টেনে নিয়ে ডবল ডবল করে মুখে পুড়তে শুরু করল। আজকের মতো গরুর মাংস শেষ করে থামল। ধীরে সুস্থে রুটিতে মাখন মাখাতে মাখাতে বলল, ভালো জিনিস পাওয়া গেছে। জলদস্যুরা এসব লুট করে লুকিয়ে রাখতো, তাই না? মাথা ঝোঁকালো কিশোর। সে সময় স্প্যানিশ ডাবলুনের দাম ছিল প্রচুর, যে কোনো বন্দরে ভাঙানো যেত। বব, মোহরটা নিয়ে পকেটে ভরো। হাত বন্ধ, খেতে পারছি না। আর চিঠিটাও লুকাও। লজ্জিত হলো বব। তাড়াতাড়ি মোহর আর খামশুদ্ধ চিঠিটা নিয়ে পকেটে ভরল। প্লেট টেনে নিতে নিতে কিশোর বলল, বব, তোমার বাবাকে যতখানি সাধারণ মানুষ ভাবো,
নিশ্চয়ই ততটা সাধারণ তিনি ছিলেন না, নইলে এই দুর্লভ জিনিস কি করে তিনি জোগাড় করলেন? চিঠিটা পড়তে দেবে আমাকে? নাও না, এখনই পড়ো। পকেটে হাত ঢোকাতে গেল বব। আরে না না, এখন না। ববের হাত চেপে ধরল কিশোর। এত লোকের সামনে না। কার মনে কি আছে কে জানে। এক টুকরো মাংস চিবিয়ে গিলে নিল। আরেক কাজ তো করতে পারি। তুমি আজ রাতে আমার বাড়িতে মেহমান, সেখানেই পড়ব চিঠিটা। দারুণ প্রস্তাব। আমার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে, অন্তত আজ রাতে। কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তো? বিন্দু মাত্র না। বাড়িতে শুধু চাচা আর চাচি, অনেক জায়গা। রবিন আর মুসা তো প্রায়ই থাকে আমার সঙ্গে। রবিন? আমাদের আরেক বন্ধু, গেলেই দেখবে, জবাবটা দিল মুসা। খেতে খেতেই কথা চলল। বব বলল, ইস, যদি এক ব্যাগ ডাবলুন পেয়ে যেতাম। আমার কি আর সেই কপাল হবে? হয়েও যেতে পারে। পনিরের বড় একটা টুকরো নিয়ে কামড় বসালো মুসা। কার কপালে কি আছে কে জানে। তোমাদের মুখে ফুলচন্দন পড়ুক, হাসল বব। ফুলচন্দনের দরকার নেই, হাত নাড়ল মুসা। আপাতত বড় সাইজের একখানা চকোলেট আইসক্রিম দরকার। এই মিয়া, এই এদিকে। ওয়েটারকে ডাকলো সে আইসক্রিমের অর্ডার দেওয়ার জন্যে। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম? বব অবাক। ঠান্ডা কোথায়? দুহাত নাড়ল মুসা। আর হলেই বাকি, গরমের মধ্যে চা কফি খায় না লোকে, ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে দোষ কি? অকাট্য যুক্তি। এরপরে আর কোনো কথা চলে না। তুমি নাও, আমার লাগবে না, কিশোর বলল। আমারও না, বলল বব। বরিসের দিকে তাকালো মুসা। নেবেন? বেশি না, দুটো, নির্লিপ্ত ভঙ্গিতে বলল বরিস। হেসে ফেলল মুসা। আমি একটার বেশি পারবো না। ওয়েটারের দিকে ফিরল। এই মিয়া, তিনটা, বড় দেখে এনো। হ্যাঁ, যা বলছিলাম। আগের কথাই ফিরে এলো বব। এই মোহরটা কি জলদস্যুদের কাছে পাওয়া গেছে? তোমার বাবার চিঠি পড়লেই জানা যাবে, কিশোর বলল। ব্যাকানিয়ারদেরও হতে পারে। ব্যাকানিয়ার? ওরাও জলদস্যু, তবে সাধারণ জলদস্যুর চেয়ে একটু তফাৎ আছে। ন্যাপকিনে হাত মুছল কিশোর। চা খাবে? তা খেতে পারি। আইসক্রিম নিয়ে এসেছে ওয়েটার। তার দিকে চেয়ে বলল কিশোর, 2 কাপ চা, দুধ বেশি। হ্যাঁ। চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসল কিশোর। ব্যাকানিয়াররা আগে জলদস্যু ছিল না। একটা সময় ছিল যখন জাহাজের চেয়ে নাবিক বেশি হয়ে গিয়েছিল, ফলে জাহাজে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বেশি দিন বেকার বসে থাকলো না। বেশ কিছু ইংরেজ আর ফরাসি নাবিক অন্য পেশা নিয়ে মেক্সিকো উপকূলে চলে গেল। তার আশেপাশে তখন স্প্যানিয়ার্ডদের রাজত্ব। মেক্সিকো আর পেরুতে সোনার খনি আবিষ্কার হয়েছিল তারও আগে। ওই সময় হিস্প্যানিওয়ালা। আজকের হাইতি দ্বীপে ছিল স্প্যানিয়ার্ডদের আখড়া। সোনার নাম শুনে লাফিয়ে উঠল তারা। ভাবলো খামোখা বসে থেকে লাভ কি, অনেক দেশের লোক তো যাচ্ছে সোনা খুঁজতে, তারাই বা ভাগ্যটা একটু যাচাই করে দেখে না কেন? বেরিয়ে পড়ল তারা। তাদের পোষা গরু ছাগল আর শুয়োরের দল দ্বীপেই ফেলে রেখে যেতে হলো যানবাহনের অভাবে। মানুষ নেই। ধীরে ধীরে বুনো হয়ে উঠল জানোয়ারগুলো। বংশ বিস্তার করে চলল দ্রুত। আর কিছুদিন থাকলে খাওয়ার অভাবে হয়তো নিজেদের মাংসই খেতে শুরু করতো ওরা। এত বেশি হয়ে গিয়েছিল, ঠাঁই নাই অবস্থা। এই সময় গিয়ে হাজির হলো বেকার নাবিকেরা। ওসব জানোয়ার মেরে গোশত শুকিয়ে
জাহাজিদের কাছে বিক্রি করা শুরু করলো। খাবার আর পানির অভাব হলেই ও পথে চলাচলকারী জাহাজ হিস্প্যানিওয়ালায় নোঙর করে। তাদের কাছে মাংস বিক্রি করে বেশ 2 পয়সা কামাই হতে লাগলো বেকারদের। শুকনো গরুর মাংসকে ফরাসিরা বলে বুকা, বেকারদের নাম রাখা হলো বুকাইয়া। এটা থেকে এসেছে ইংরেজি বেকানিয়ার শব্দটা। তা যাই হোক, বেশ আরামেই আছে বেকানিয়াররা। ওরকমই থাকতো যদি স্প্যানিয়ার্ডরা তাদের না ঘাঁটাতো। মাথায় ভূত চেপেছিল বেটাদের, তাই নিরীহ নাবিকগুলোকে খোঁচাতে গিয়েছিল। ওটা তখন স্প্যানিয়ার্ডদের এলাকা। তারা মনে করলো তাদের রাজত্বে অন্য দেশের লোক থাকবে কেন, উচ্ছেদ করো হিস্প্যানিওয়ালাই উড়ে এসে জুড়ে বসা বিদেশিগুলোকে। ব্যাস, এসে খুন জখম শুরু করে দিল। শুরুতে কিছুদিন সহ্য করলো বেকানিয়াররা, কিন্তু পরে রুখে দাঁড়ালো। সে এক প্রচন্ড রক্তারক্তি কাণ্ড। স্প্যানিয়ার্ডরাই জিতল। প্রথমে তাই মনে হয়েছিল অবশ্য। বেকানিয়াররা পালিয়ে গিয়ে আশ্রয় নিল কাছের আরেকটা দ্বীপে, একটা পাথুরে দ্বীপে। টিলা টক্কর আর লুকানোর জায়গা আছে প্রচুর। দ্বীপটার নাম টর্টুগা। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে তাদের মনে। শুধু ভেবেই ক্ষান্ত রইল না, নৌকা বানানো শুরু করলো। শিগগিরই দল বেঁধে চড়াও হতে শুরু করলো স্প্যানিয়ার্ডদের সদাগরি জাহাজের ওপর। লুটপাট তো করলই, যে জাহাজকে আক্রমণ করলো তার একটা লোকও জ্যান্ত রাখলো না, সুযোগই দিল না কোনো রকম, কচু কাটা করলো। জাহাজ জোগাড় হতে লাগলো, সেই সঙ্গে অস্ত্র, রসদ, খাবার দাবার। খুব শিগগিরই টর্টুগায় দুর্ভেদ্য এক দুর্গ বানিয়ে ফেলল ওরা। তারপর আশেপাশের কয়েকটা দ্বীপে দুর্গ বানালো। খুবই জোরদার করে ফেলল প্রতিরোধ ব্যবস্থা। তারপরে যা ঘটার তাই ঘটল। চায়ে চুমুক দিয়ে কাপটা পিরিচে নামিয়ে রাখলো কিশোর। বলতে শুরু করলো। দেশে দেশে গুজব ছড়িয়ে পড়ল। বেকানিয়াররা স্প্যানিশ জাহাজ লুট করে সোনার পাহাড় জমিয়ে ফেলছে। ব্যাস, বাঘা বাঘা সব চোর ডাকাতের টনক নড়ে গেল। দলে দলে ছুটে আসতে শুরু করলো তারা সোনার পাহাড়ের ভাগ নিতে। বেকানিয়াররা স্বাগত জানিয়ে দলে টেনে নিল তাদের। দল ভারী করলো, শক্তিশালী করলো। মাংস বেচে সংসার চালানোর ধারে কাছেও গেল না আর। ডাকাত হওয়ার মজা তারা বুঝে গেছে, ডাকাতি থেকে গেল তাই। প্রায় রাতারাতি গজিয়ে উঠল জলদস্যুদের আরেকটা রাজধানী, জ্যামাইকার পোর্ট রয়্যালে। জান খারাপ করে ছাড়ল স্প্যানিয়ার্ডদের। তাদের তখন ছেড়ে দেমা কেঁদে মাছি অবস্থা। কিন্তু বেকানিয়াররা ছাড়ল না। দিনকে দিন আরো দুর্দমনীয় হয়ে উঠল। জানে স্প্যানিশরা ধরতে পারলে পুড়িয়ে মারবে, আর ইংরেজরা ধরলে ফাঁসিতে লটকে দেবে। তাই ধরা পড়ার মতো কাজই করল না ওরা। যে জাহাজকেই ধরল তার লোকজনকে একেবারে শেষ করে দিল। তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারল না স্প্যানিশ সরকার। দমন করা তো দূরের কথা। ইংরেজরাও অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু কিছুই করতে পারল না। এতই শক্তিশালী হয়ে উঠল বেকানিয়াররা, জাহাজ আক্রমণ ছেড়ে শেষে স্প্যানিশ মেইনের উপকূলে গিয়ে আক্রমণ চালালো। তাদের দলপতি কুখ্যাত মর্গ্যান 1800 খুনের ডাকাত নিয়ে একবার পানামা তক ধাওয়া করে এলো। এই বলে থামল কিশোর। আগ্রহে সামনে ঝুঁকে এলো বরিস। গল্প শোনার আগ্রহ যার একদম নেই, সেও আইসক্রিম খাওয়া ভুলে গেছে। শেষে ইংরেজ সরকার এক বুদ্ধি করল। আবার বলতে শুরু করলো কিশোর। সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। যারা দস্যুতা ছেড়ে দিয়ে ইংরেজদের দলে যোগ দেবে তাদেরকে মাফ করে দেবে ইংরেজ সরকার।
লোভনীয় প্রস্তাব। অনেকেই সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলো ইংরেজদের কাছে। কেউ কেউ গ্রামে বিয়ে থা করে চাষাবাদ শুরু করলো, দু একজন ব্যবসাও ফাঁদল। তবে বেশিরভাগই যোগ দিল ব্রিটিশ নৌবাহিনীতে। সবচেয়ে বড় খুনেটাকে, মর্গানকে, নাইট উপাধি দিয়ে জ্যামাইকার গভর্নর বানিয়ে দেয়া হলো। এরপর কি করা উচিত ভালো মতোই জানে মর্গান। যারা দস্যুতা ছেড়ে তার দলে যোগ দিল না, তাদের সবাইকেই ধরে নির্বিচারে ফাঁসিতে লটকে দিল। হাঁপ ছেড়ে বাঁচল ওই অঞ্চলে চলাচলকারী জাহাজিরা। কমে এলো জলদস্যুতা। একেবারে বন্ধ হলো স্টিম ইঞ্জিন আসার পর। পালের জাহাজ নিয়ে ওগুলোর সঙ্গে দৌড়ে পারত না ডাকাতরা। বাধ্য হয়ে ডাকাতি ছাড়তে হলো। ইস, কি আরামেই না ছিল। হুঁশ করে শ্বাস ফেলল বব। গেল বেটারা ভেড়া বনে। আরে, হেসে বলল কিশোর, তুমি তো লোক সুবিধের নাও, ডাকাতদের জন্য দুঃখ করছো। সুযোগ পেলে হয়ে যেতে নাকি? নিশ্চয়ই, খবরের কাগজ ফেরি করার চেয়ে অনেক ভালো। ববের জন্যে দুঃখ হলো কিশোরের। তা ঠিকই বলেছ, কিন্তু ধরা পড়লে যে ফাঁসিতে ঝোলাতো কিংবা পুড়িয়ে মারত। না খেয়ে তিলে তিলে মরার চেয়ে একবারে মরে যাওয়া ভালো না? জবাব দিতে পারল না কিশোর। বিল এলো। প্লেটে কয়েকটা নোট রেখে দিয়ে উঠে দাঁড়ালো সে। অন্যরাও উঠল। বাইরে বেরিয়ে রাস্তা পেরোতে গিয়েই বাঁধল বিপত্তি। ববের প্রায় গায়ের ওপর এসে পড়ল একটা লরি। হাত ধরে হ্যাঁচকা টানে তাকে সরিয়ে আনলো মুসা। আর একটু হলেই চাকার নিচে চলে যেত বব। আরে, কি ব্যাপার? উদ্বিগ্ন হয়ে উঠেছে কিশোর। এত বড় একটা লরি আসছে, দেখলে না? গেছিলে তো? কি জানি, বেশ নাড়া খেয়েছে ব্যাপারটায় বব। পথেই তো আমার কাজ, সারাদিন পথে পথে ঘুরি, এমন তো কোনোদিন হয়নি। আজ হঠাৎ কি করে কি ঘটলো বুঝতে পারছে না যেন সেও। অ্যাক্সিডেন্ট রোজ হয় না, হঠাৎ করেই একদিন হয়। সাবধান করলো কিশোর। দেখে শুনে পথ চলো এখন থেকে, নইলে মোহর খরচ করার সুযোগ পাবে না। হাত তুলে একটা খালি ট্যাক্সি ডাকলো কিশোর। বরিস আর মুসাকে নিয়ে এদিকে এসেছিল সে কিছু পুরনো জিনিস দেখতে। ইয়ার্ডের দুটো ট্রাকের একটা খারাপ হয়ে গেছে, আরেকটা নিয়ে বেরিয়েছেন রাশেদ চাচা। আসার সময় বাসে এসেছে তিনজন। ট্যাক্সিতে ওরা উঠল। বরিস বসলো ড্রাইভারের পাশে, তিন কিশোর পেছনের সিটে।